স্টেপ 8 দেখেন যে একটি সংখ্যা অপর সংখ্যার অর্ধেক, 1/3, 1/4 অথবা 1/5 যদি দেয়া থাকে তাহলে আমরা কি করব। খেয়াল করে দেখেন এখানে বলছে 175 নম্বরটা আপনারা যদি খেয়াল করে দেখেন একটি সংখ্যার অর্ধেক, তো সংখ্যাটা কি আমি জানি না, তো ধরলাম x, তার 1/3 চাইতে 17 বেশি সংখ্যাটি কত। তাহলে খেয়াল করে দেখেন যে একটি সংখ্যার অর্ধেক, তাহলে আমরা জানি যে সংখ্যাটা যেহেতু আমরা জানি না, তো সংখ্যাটা ধরলাম আমরা x, তো একটি সংখ্যার অর্ধেক, তাহলে অর্ধেকগুলো 2 দ্বারা ভাগ দেন, x/2, তার 1/3 মানে সে x এর 3 দ্বারা ভাগ করবেন, চাইতে 17 বেশি, তাই 17 যোগ করে দিবেন। এখন এখান থেকে আপনি x এর মান বার করেন, আমরা লসাগু করলাম, x এর দিকে আনলাম, আইনা লসাগু করে আমরা x এর মান 102 বার করলাম, তাহলেই তো হয়ে গেল। একইভাবে আপনি যদি খেয়াল করেন কোনো সংখ্যা জানি না, সংখ্যা ধরলাম আমরা x, তো x যদি আমরা ধরি, সংখ্যা যেহেতু জানি না ধরলাম x, বলছে কোনো সংখ্যার 2/3, তাহলে কোনো সংখ্যা যোগ এর সংখ্যার, তাহলে x এর 2/3 মানে কি উপরে 2 নিচে 3 সমান সমান ওই সংখ্যার চেয়ে, ওই সংখ্যা মানে কি সংখ্যাটা দেখছিলাম আমরা x, 50 কম 50 বিয়োগ করে দিলাম। মনে রাখবেন সংখ্যার কথার মধ্যে সংখ্যা যোগ এর আছে, তাহলে কোনো সংখ্যা, আমি ধরলাম সংখ্যাটা x, সংখ্যার মানে এর, তাহলে x এর 2/3 মানে 2/3 সমান সমান হচ্ছে ওই সংখ্যাটা দিয়েছিলাম x, 50 কম 50 বিয়োগ করে দিলাম। এখন এর মানে কিন্তু গুণ, এর কিন্তু আমরা সরলে শিখছি, হ্যাঁ এর সব মানে এর দ্বারা গুণ বোঝায়, তাহলে x এর 2 মানে হচ্ছে গিয়ে মানে x গুণ 2, তাহলে 2 আর x গুণ করলাম 2x, x যেহেতু উপরে আছে, যে কোনো সংখ্যা উপরে থাকে তাহলে xও উপরে আছে, কারণ যে কোনো সংখ্যা উপরে থাকে, x আর এর মানে হচ্ছে গুণ 2, তাহলে 2x নিচে 3, 2x/3 সমান সমান x - 50। এখন এখান থেকে আমি x এর মান বার করব। একইভাবে আপনি খেয়াল করে দেখেন কোনো সংখ্যার, তার সংখ্যা জানি না, ধরলাম আমরা x বা ক ধরলাম, এখানে ক দ্বারা দিচ্ছে আমরা ক ধরলাম, সংখ্যার কথার মধ্যে মানে সংখ্যা যোগ এর আছে, তাহলে কোনো সংখ্যা ধরলাম ক, সংখ্যার মানে এর 1/4, তাহলে ক এর 4/1, ওই এইটা আমরা গুণ করলে 4 একে মানে ক একে ক আর নিচে 4, আমরা লিখছিলাম x এর 2/3 আর এটা হচ্ছে গিয়ে সংখ্যার 1/3, তাহলে আমরা লিখবো যে ক এর 4/1, তে এর মানে হচ্ছে গুণ, তে 4 গুণ 1, 4 1 মানে ক গুণ 1, তাহলে ক একে ক হইল, ওই কারণে ক বাই 4 হইল। আর বলছে যে সহিত 20 যোগ করলে, তাহলে যোগ করলাম 20, যোগফল মানে সমান সমান বলছে 100 হবে, সমান সমান 100 হইল। এখান থেকে আমি ক এর মান বার করে নিব। এভাবে সকল অঙ্ক এখানে যেগুলো আছে এগুলো হয়। যদি আপনি খেয়াল করে দেখেন কোনো সংখ্যা জানি না, সংখ্যা ধরলাম আমরা x, 1/3 মানে 3/x মানে x/3 যেটা, এটা ও 1/4 মানে x/4, চতুর্থাংশ মানে কি 1/4 মানে উপরে 1 নিচে হইব 4, তাহলে সংখ্যার যেহেতু, তাহলে আমরা x এর 1/4, তো ওই x একে x হয়ে যায়, এখানে ডাইরেক্ট লিখে দিছে মানে 4 লিখে দিছে x/3। পার্থক্য মানে বিয়োগ, তো আমরা মাঝখানে বিয়োগ দিলাম, বলছে যে পার্থক্য নির্ণয় করা, তাহলে বলছে কোনো সংখ্যার 1/3 ও 1/4 পার্থক্য দেওয়া আছে 2.5, এখানে লেখাটা উঠে নাই, তাই মানে আমরা মানে এটা করার জন্য আসে নাই, আমরা যে স্ক্যান দিছি এটা আসে নাই, তো এখানে পার্থক্য দেওয়া আছে 2.5। এখান থেকে আমরা x এর মানটা বের করে নিলাম। উত্তরটা দেখেন এখানে উত্তরটা আসে নাই, মানে আমরা স্ক্যান করা ছবিটা আনার কারণে এখানে আসে নাই। তো সবগুলো আমরা এইভাবে দিয়ে আমরা কিন্তু নির্ণয় করতে পারি। তো স্টেপ 9 যদি আমরা যাই, সংখ্যাগুলো ব্যস্তানুপাত দেওয়া থাকলে তাহলে আমরা কি করব, ওইটা দেওয়া আছে। যেমন আমরা খেয়াল করে দেখি যে দুটি সংখ্যার সমষ্টি 12, গুণফল 35, সংখ্যা দ্বয়ের বিপরীত ভগ্নাংশের সমষ্টি কত। তাহলে আমরা একটা সংখ্যা দিলাম a, একটা b, তাহলে যোগফল দেওয়া আছে a + b দেওয়া আছে, যোগফল বা বলছে তো দুইটি সংখ্যার সমষ্টি, দুইটা যোগ করলাম 12 আর গুণ ab 35। এখন বিপরীত ভগ্নাংশ মানে হচ্ছে 1/a 1/b, বিপরীত ভগ্নাংশের সমষ্টি, তাহলে a এর বিপরীত হচ্ছে 1/a, b এর বিপরীত হচ্ছে 1/b, সমষ্টি মানে যোগ, মাঝখানে যোগ দিয়ে দিলাম। তো এখন লসাগু করলে ab বাই a + b, a + b মান 12 আর ab এর মান 35 দেওয়া আছে। মানে এটা অতটা কঠিন না, আপনি যদি খেয়াল করে দেখেন তা পারবেন এগুলো।
এখানে দেখেন দেওয়া আছে দুইটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 12 এবং তাদের অনন্যকের ব্যস্ত অনুপাতের সমষ্টি দেওয়া আছে আপনার 12/35 দেওয়া আছে। তাহলে আমরা দুইটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 12, তাহলে আমরা বলছি এখানে কোন সংখ্যাটা হবে, উত্তরটা হবে 7 খ যারা 7 আর 5 দুইটা সংখ্যা। কীভাবে 7 আর 5 দুইটা সংখ্যার সমষ্টি 12, তাহলে 7 আর 5 যোগ করলে 12 হইতেছে। আর ব্যস্ত অনুপাত হচ্ছে আপনারা জানি যে 1/7 1/5 হবে। একটা সংখ্যা আমরা ধরছি 7 আর একটা সংখ্যা 5 যদি হয় তাহলে ব্যস্ত অনুপাত হচ্ছে 1/7 1/5 এটা বলছে সমষ্টি। তাহলে 1/7 আর 1/5 সমষ্টি যোগ দিলে উত্তর হবে 12/35। তাহলে আমরা হিসাব করে দেখলাম যে 12/35 হইতেছে। তাই আমরা বলতেছি যে এটা সংখ্যাটা উত্তরটা হবে একটা সংখ্যা 7 আর একটা সংখ্যা 5। ধারাবাহিক সংখ্যা বা ক্রমিক সংখ্যা চাইলে, যেমন এখানে আছে দেখেন পরপর 10টি সংখ্যার প্রথম 5টি যোগফল 560 হলে শেষ 5টি সংখ্যার যোগফল কত? তাহলে পরপর 10টি সংখ্যা, তাহলে একটা সংখ্যা যদি আমরা 1 ধরি আর একটা সংখ্যা পরপর 10টা হলে তো এক এক করে বাড়বে, পরপর 10টা সংখ্যা। তাহলে একটা সংখ্যা যদি আপনি মনে করেন ধরলেন আপনি 21 আর একটা সংখ্যা কত হবে 22, কত করে বাড়তেছে 1 করে। অথবা একটা সংখ্যা ধরলেন আপনি 51, তাহলে আরেকটা সংখ্যা কত হইব 52 এর পরিবর্তে 53, কারণ পরপর একটার পর একটা। তাহলে একটা সংখ্যা যদি x ধরি আর একটা এক এক করে তো বাড়তেছে, তাহলে x+1 একটা x+2 3 4 5 এভাবে আমরা 9 পর্যন্ত দিলাম। এখানে 10টা সংখ্যা আসছে। এখন বলছে প্রথম 5টা যোগফল দেওয়া আছে, তাহলে প্রথম 5টা আমরা যোগ করলাম, যোগফল লিখলাম 560। এখান থেকে আমরা x এর মান বার করলাম, শেষ 5টা যারা শেষ 5টা যোগফল আগে আমরা লিখে দিলাম। একটা সংখ্যা আমরা যদি x ধরি তো পরপর যেহেতু বলছে একটা একটা করে বাড়বে সংখ্যা, পরপর কি 11 পরে 12 12 পরে 13 এটা তো পরপর, তাহলে একটা করে বাড়তেছে না। তাহলে একটা সংখ্যা x ধরলে 2 নম্বর সংখ্যা হবে x+1 এক বাড়ছে, 3 নাম্বারটা হবে x+2। তো প্রথম 5টা যোগ করে লিখলাম 560, হিসাব করে x এর মান বার করলাম। পরের 5টা বসছে, তো পরের 5টা যোগ করে এখানে x এর মানটা আমরা বসিয়ে দিলাম। x এর মান তো আমরা 110 পাইছিলাম, এইটা বসাই দিয়ে দেবো। তারপর আমরা যদি খেয়াল করি স্টেপ 11 দেশে জোড় সংখ্যার ধারাবাহিকতা নির্ণয় করা। আমরা যদি খেয়াল করে দেখি আপনি দেখেন এখানে দেশে 10টি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, প্রথম ও শেষ সংখ্যা দুইটি সমষ্টি কত? তাহলে সেম একটা সংখ্যা আমরা দিলাম x, আর পরপর যেহেতু 10টা সংখ্যা তাহলে আরেকটা হবে x+1 x+2 এভাবে আমরা x+9 পর্যন্ত গিয়ে 10টা সংখ্যা লিখলাম। তো 10টা সংখ্যার সমষ্টি 555, তাহলে এই সম্পূর্ণ 10টা সংখ্যা আমরা যোগ করে লিখলাম 555। এখান থেকে আমরা যোগ করে x এর মান বার করলাম 51। তাহলে বলছে যে প্রথম সংখ্যা, তো প্রথম দিয়েছিলাম আমরা x, তাহলে এর মান পেলাম 51। আর শেষ সংখ্যা দুটি, তাহলে শেষ সংখ্যা হচ্ছে x+9 আমি x এর মান যদি 51 বসি 51 যোগ 9 60। তাহলে বলছে প্রথম এবং শেষ সংখ্যা দুটি সমষ্টি, তো প্রথম পাইলাম 51 শেষ পাইলাম 60, দুইটা যোগ করে দিয়ে দিলাম। তারপর আমরা যদি দেখি নিচে স্টেপ 12 দেওয়া আছে বিজোড় সংখ্যক ধারাবাহিক সংখ্যা নির্ণয় করা। যেমন খেয়াল করে দেখেন 60টি ধারাবাহিক সংখ্যার গড় দেওয়া আছে 33, বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করো। 7টা সংখ্যা, তাহলে আমরা দিলাম একটা সংখ্যা x আর একটা সংখ্যা কি হবে এক এক করে বাড়বো, x+1 x+2 x+3 x+4 x+5 6, এই যে 7টা সংখ্যা হয়ে গেল। ঠিক আছে, x হলে একটা, 1 দিলে হলো 2টা, এটা 3, এটা 4টা, এটা 5টা, এটা 6টা, 6 নাম্বারটা হবে 7টা সংখ্যা। তাহলে 7টা ধারাবাহিক সংখ্যা গড় দেওয়া আছে 33, তাহলে আমরা গড় লিখি 7টা সংখ্যা যোগ করে 7 দ্বারা ভাগ করলে তো গড় হয়ে যায়। কারণ আমরা জানি গড় নির্ণয় করে কীভাবে, যতটা সংখ্যা থাকবে অতটা সংখ্যা যোগ করে অত নাম্বার সংখ্যাটা ভাগ। যেমন 7টা সংখ্যা যোগ করে সংখ্যা করে 7 দ্বারা ভাগ। 5টা সংখ্যা থাকলে 5টা সংখ্যা যোগ করে কত দ্বারা ভাগ, 5 দ্বারা ভাগ। তাহলে 7টা সংখ্যা যোগ করে 7 দ্বারা ভাগ করছি, তাহলে এটা হচ্ছে গড়। তো গড়ের মান আছে 33, সমান লিখলাম 33। এখান থেকে আমরা x এর মান বার করলাম, x এর মান হচ্ছে 30। এখন বলছি বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে x+6, তাহলে আমরা এটা নির্ণয় করলাম, x এর মান 30, 30 যোগ 6 36। এভাবে আমরা নির্ণয় করতে পারি। এখানে দেখেন দেওয়া আছে একটা সূত্র দেওয়া আছে যে মধ্যম সংখ্যা নির্ণয় করার নিয়ম হচ্ছে সমষ্টি বা যোগফল দেওয়া থাকলে আর কয়টা সংখ্যা দেওয়া আছে অত সংখ্যা দ্বারা ভাগ। শেষ সংখ্যা যদি বলে তাহলে মধ্যম সংখ্যা যোগ শেষ সংখ্যাগুলো, প্রথম সংখ্যা বললে আমরা মধ্যম সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যাগুলো আমরা বিয়োগ, এটাভাবে করা যায়। এখানে দেখেন দেওয়া আছে 3টি ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে, মধ্যম সংখ্যাটা নির্ণয় করো। তো 3টা সংখ্যা যোগফল দেওয়া থাকলে মাঝখানের সংখ্যা নির্ণয় করতে হলে 3 দ্বারা ভাগ। মধ্যম সংখ্যা নির্ণয় করার সূত্র আমরা এখানে দেওয়া আছে, মধ্যম সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে সমষ্টিরে যতটা সংখ্যা অত সংখ্যা দ্বারা ভাগ। যেহেতু 3টা সংখ্যা সমষ্টি দেওয়া আছে আর সংখ্যা 3টা, তাহলে সমষ্টিরে 3 দ্বারা ভাগ দিয়ে দিলাম। এখানে খেয়াল করে দেখেন যে 5টি ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে 100, প্রথম সংখ্যা ও শেষ সংখ্যার গুণফল কত? তাহলে আমরা দেখেন 5টা ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে 100 দেওয়া আছে,
তাহলে আমরা বলতে পারি যে মানে 100 যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে গড় বাড়াবো আমরা 20। তাহলে 5টি সংখ্যার মধ্যে তৃতীয়টি অর্থাৎ মাঝের সংখ্যা হলো 20, তাই 20 এর আগে 18, 19, 20 আর এরপরে 21, 22 হবে। তো বলছে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 18 আর শেষ সংখ্যা হলো 22। কেন আপনি খেয়াল করে দেখেন মধ্যম সংখ্যার আমরা নির্ণয় করছি মাঝের সংখ্যা। খেয়াল করে দেখেন যে মধ্যম সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে সমষ্টিরে সংখ্যা দ্বারা ভাগ। তাহলে 5টা সংখ্যা আর সমষ্টি দেওয়া আছে 100, 100 5 দ্বারা ভাগ করলে 20, এটা হলো মধ্যম সংখ্যা। সংখ্যা কিন্তু 5টা, তাহলে 20 যদি একটা সংখ্যা ধরি তাহলে 20 এর আগে হইব 2টা সংখ্যা 18, 19 আর 20 এর পরে হবে 2টা, মোট তো 5টা। তাহলে 20 এর আগে 2টা, পরে 2টা, 4টা আর মাঝখানে একটা আছে 20 লে 5টা। তাহলে এখন বলছে যে প্রথম ও শেষ সংখ্যা গুণফল, প্রথম সংখ্যা হচ্ছে 18, শেষ সংখ্যা হচ্ছে 22, দুইটা গুণ করে দিয়ে দিলাম। এভাবে আমরা নির্ণয় করতে পারি। এখানে অসংখ্য সংখ্যা দেওয়া আছে, মানে এক্সারসাইজ দেওয়া আছে যেগুলো পরীক্ষা আসে, আপনি নির্ণয় করতে পারেন। এটা সহজ, এবার এরকম আসবে না। যেমন দেখেন 3টা সংখ্যার গুণফল দেওয়া আছে, সংখ্যা 3টির যোগফল নির্ণয় করো, ঠিক আছে, এরকম সাধারণত দেয় না। তাহলে 3টা সংখ্যার গুণফল দেওয়া আছে 504, তাহলে যোগফল কত হবে? তো দেখেন সংখ্যা 3টা যদি হয় 7, 8, 9, তাহলে যোগ করলে হবে 24 আর 7, 8, 9 গুণ করলে হবে আপনার 504। এভাবে দেওয়া আছে। স্টেপ 13 দেওয়া আছে, আপনি খেয়াল করেন প্রশ্নের সাথে তাল মিলিয়ে সমীকরণের মাধ্যমে আমরা লিখতে পারি, এটাও দেওয়া আছে। হ্যাঁ, এটাই সবচেয়ে বেশি আসে। আপনি যদি খেয়াল করে দেখেন যে এমন একটি ধনাত্মক সংখ্যা নির্ণয় করুন, তাহলে আমরা ধরলাম সংখ্যাটা x, জানি না যেহেতু x ধরলাম, যা তার বর্গ মানে স্কোয়ার দিলাম x স্কোয়ার থেকে 72 কম, তাহলে বিয়োগ দিলাম 72 কম, x সমান লিখলাম। বলছে এমন একটি ধনাত্মক সংখ্যা, তাহলে ধনাত্মক সংখ্যা x লিখলাম, x সমান বলছে যে তার বর্গ স্কোয়ার 72 কম বিয়োগ, এখান থেকে আমরা x এর মানটা বের করে নিব। একইভাবে আছে একটি বাস্তব সংখ্যা নির্ণয় করো, তো দিলাম বাস্তব সংখ্যাটা x, যেন সংখ্যাটি বিপরীত সংখ্যা হচ্ছে 1/x, মানে উপরে 1 লেখাইলে বিপরীত হয়ে যাবে, যেমন 5 এর বিপরীত 1/5, আর এর বিপরীত 1/a, x এর বিপরীত 1/x। তাহলে এক সংখ্যাটা যদি x হয় আর তার বিপরীত সংখ্যা, তাহলে 1/x থেকে ওই সংখ্যা বিয়োগ করতেন, তাহলে 1/x থেকে ওই সংখ্যাটা, যে সংখ্যাটা দেখছিলাম x, এটা বিয়োগ করছি, করলে বিয়োগ ফল মানে সমান হইবে সংখ্যাটি 3 গুণ। তো সংখ্যাটা যদি x ধরি 3 গুণ হবে 3x। এখন এখান থেকে আপনি কাজ করে আপনি x এর মানটা বের করে নিন। এরকম সংখ্যাই বেশি আসে পরীক্ষা হলে, অসংখ্য সংখ্যা আছে এরকম, দেখবেন যে এই সংখ্যা বেশি দেওয়া আছে। অনেকগুলো আছে যেগুলো নিজেরা বানায় রাখছে, আর যেগুলো মনে করেন বিভিন্ন পরীক্ষা আসছে সেগুলো আপনারা যদি দেখেন তাহলে ভালো হয়, ঠিক আছে। দেখেন এখানে দেওয়া আছে যে দুইটি সংখ্যার পার্থক্য 4 দেওয়া আছে, তাহলে দিলাম একটা সংখ্যা x, তাহলে অপর সংখ্যা হইব x - 4, কারণ পার্থক্য মানে কি কম দেওয়া আছে, মানে বিয়োগ ফল দেওয়া আছে। তো একটা x দলে আরেকটা হইব কি x থেকে 4 বিয়োগ করেন, পার্থক্য বলছে। তাহলে ছোট সংখ্যাটির বর্গ, ছোট সংখ্যা কোনটা? x - 4, যেটা এটা ছোট, কারণ x এর থেকে 4 বিয়োগ করছি, এটার বর্গতে দিলাম স্কোয়ার, বড় সংখ্যাটি দ্বিগুণের সমান, তো বড় সংখ্যা x আসলে এর দ্বিগুণ 2x এর সমান দিলাম। এখান থেকে কাজ করে আমি x এর মানটা বের করবো, x = 8। বলছে বড় সংখ্যাটির মান কত? বড় সংখ্যাটা তো x, এটা হচ্ছে 8, আর ছোট সংখ্যা কত? 8 - 4 মানে 4, তাহলে বড় সংখ্যাটা পাইলাম 8। এভাবে আমরা নির্ণয় করতে পারি। তারপর খেয়াল করে দেখেন দুইটি অঙ্ক বিশিষ্ট সংখ্যার স্থান বিনিময় দেওয়া আছে, এটা বিভিন্ন পরীক্ষায় আসে। স্থান বিনিময় যে অঙ্কটা, এটা বিভিন্ন পরীক্ষায় দেখা যায় আসে। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার স্থান বিনিময় যেটা, এটা বিভিন্ন পরীক্ষা আসে, আপনি যদি খেয়াল করে দেখেন। তো আমরা নিচে আমরা যাই তাহলে বুঝবো, এখানে অনেকগুলো দেওয়া আছে, এগুলো না দেখে আমরা নিচে যাই তাহলে আমরা স্থান বিনিময় বিষয়টা আমরা সহজে বুঝতে পারবো। ওকে, তাহলে আমরা যদি খেয়াল করে দেখি, এখানে একটা অঙ্ক আছে, এটা দেখতে পারি। বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্ক দ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়, অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে দুই অঙ্ক বিশিষ্ট যদি সংখ্যা হয় তাহলে আমরা দিলাম যে দুই অঙ্ক যদি হয়, এই যে যেমন এখানে দেখেন 12 কিন্তু দুই অঙ্ক বিশিষ্ট, ঠিক আছে। 2 হচ্ছে একক আর 1 হচ্ছে কি দশক, অথবা এই যে 54 দেখেন এটা কিন্তু দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, দুই অঙ্ক মানে কি দুইটা অঙ্ক আছে। তা 4 হচ্ছে একক, 5 হচ্ছে কি দশক। তাহলে আমরা বললাম যে একক স্থানীয় অঙ্কটা দিলাম আমরা x, আর দশক স্থানীয় অঙ্কটা দিলাম আমরা কি y। তাহলে সংখ্যাটি হইব x + 10y। কেন?
আমরা কিন্তু স্থানীয় অঙ্ক শিখেছি যে দেখেন 54 যে সংখ্যাটা দেওয়া আছে বা এই যে 57 সংখ্যাটা দেওয়া আছে, 7রে আমরা বলি 7 একক 7 আর 5রে বলি 5 দশক 50। তাহলে দশকের অঙ্কটা যেটা এটার সাথে 10 গুণ করা লাগে। আপনি খেয়াল করেন এই যে 75 এটা আমরা কীভাবে করি অঙ্কটা, আমরা বলি যে মানে স্থানীয় মান যদি নির্ণয় করি আমরা বলি যে 5 একক 5 আর 7 দশক 70, অর্থাৎ দশকের স্থানীয় সাথে 10 গুণ, শতক হইলে 100 গুণ। তাহলে একক স্থানীয় অঙ্ক যদি 100 হয় তো 100 হইল, আর দশকের সাথে আমরা 10 গুণ করতে হবে, তাই y এর সাথে 10 গুণ করলাম 10 হয়, দুইটা যোগ করলেই আমরা পেয়ে যাব সংখ্যাটা। কীভাবে আপনি দেখেন 5 একক 5 আর 7 দশক, এই যে 75টা আমরা আলোচনা করতেছি, 5 একক 5 আর 7 দশক 70, 70 আর 5 যোগ করলে কত হচ্ছে 75, তাহলে আমরা পাইতেছি। পরে কিন্তু দুইটা যোগ করার লাগে, যেমন খেয়াল করে দেখেন যে 75 যে অঙ্কটা আছে এটা আমরা কীভাবে করবো, আমরা 5 একক 5 দিলাম 5 আর 7 হচ্ছে দশক 7 দশক 70, তো 70 আর 5-এর পরে আমরা কী করি যোগ করি, যোগ করলে 75 হয়। তাহলে একক স্থানীয় অঙ্ক যদি x ধরি, দশক স্থানীয় অঙ্ক যদি y ধরি, তো দশক স্থানীয় অঙ্কটার সাথে আমরা 10 গুণ করতেব, গুণ করে এককের সাথে যোগ করলে তো আমরা মানে মূল সংখ্যাটা পাবো। কারণ যেভাবে আমরা বলছিলাম এটা যে 5 একক 5 আর 7 দশে 70, 70 আর 5-এর পরে যোগ করলে তো এই সংখ্যাটা পাই 75টা। তাহলে আমরা এটা একক দলাম x, দশক দলাম y, আর সংখ্যাটা পাইবো আমরা x + 10y। y এর সাথে 10 গুণ করলাম কি লাগে, দশক হইলে আমরা জানি 10 গুণ করা লাগে, শতক হইলে 100 গুণ করা লাগে। এখন প্রথম শর্ত বলছে যে দুইটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্ক দ্বয় স্থান বিনিময় করলে, স্থান মানে কি জায়গা বিনিময় করলে, তাহলে আমরা যে সংখ্যাটা পাইছিলাম x + 10y, এটা এখন হবে কি আপনার ওই x এর জায়গা যাবো গা y, y এর জায়গাতে পড়বো আপনার x, তাহলে আসলো 10y আসলো। এখন 10y নাই লিখে আমরা লিখবো 10x, কারণ স্থান বিনিময় করছে মানে কি জায়গা পাল্টাইছে। তাহলে y এর জায়গা যাবো গা x, তাহলে 10y আসলো, নেব কি 10x, আর x আসলো একলা, x এর জায়গাতে নাই পড়বো y, তাহলে y হয়ে যাবে, তাহলে 10x + y। তাহলে বলছে যে স্থান বিনিময়ের ফলে যে 54 বৃদ্ধি পায়, যে সংখ্যাটা ছিল এর সাথে 54 বৃদ্ধি পাইছে মানে বাড়ছে। তো সংখ্যাটা তো দিয়েছিলাম x + 10y, তাই আমরা লিখলাম যে x + 10y, আর 54 যেহেতু বাইরে যায় তাই আমরা 54 যোগ করে দিলাম। কথাটা কিন্তু বুঝেন, আমরা একক স্থানীয় অঙ্ক ধরছি আমরা x, দশক স্থানীয় অঙ্ক ধরছি আমরা y, আর সংখ্যা লিখতে গেলে দশকের সাথে 10 গুণ, y শতকের সাথে 100 গুণ করে যোগ করা লাগে, তাহলে x + 10y। এখন বলছে স্থান বিনিময় করছে, স্থান বিনিময় মানে হচ্ছে কি পাল্টাইছে জায়গা, একটা শর্ত দিছে। তাহলে x আসলো একলা, x এ যাতে হইব y, আর যেখানে y আছে এখানে x হয়ে যাবো গা, তাহলে লিখলাম এই সংখ্যাটা সমান সমান দিয়ে লিখলাম কি যে 54 বৃদ্ধি পাইছে, মানে যে সংখ্যাটা আমরা প্রথম লিখছিলাম হ্যাঁ 54 বৃদ্ধি পাইছে, তো প্রথম সংখ্যাটা আবার লেখা x + 10y লেখা 54 বৃদ্ধি পাইছে, যেহেতু আমরা 54 যোগ করে দিলাম। এখান থেকে আমরা কাজ করে আমরা একটা সমীকরণ পাইলাম x - y, x - y সমান কত পাইলাম 6 পাইলাম, রেখে দিলাম। আর একটা শর্ত দিয়েছে দেখেন যে অঙ্ক দুইটা যোগফল 12, মানে ওই যে একটা অঙ্ক x আর একটা অঙ্ক y, এই দুইটা অঙ্ক যোগ করলে হবে 12। তাহলে আমরা দুইটা অঙ্ক যোগ করলাম, x + y যোগ করলাম, যোগ করে লিখলাম 12। তাহলে একটা পাইলাম আমরা x - y = 6, আর একটা শর্ত পাইলাম x + y দুইটা যোগ করলে 12। এখন একবার যোগ করলাম একবার বিয়োগ করলাম, যোগ করলে x = 9 আর বিয়োগ করলে y = আমরা 3। এখন ওই যে সংখ্যাটা আমরা ধরছিলাম কি x + 10y, এখানে বসাই দিন, আপনি বসাই দিলে x + 10y বসাই দিলে উত্তরটা হবে 39। বলছে তুই যে সংখ্যা নির্ণয় করো, তো সংখ্যাটা আমরা নির্ণয় করলাম, ওই যে সংখ্যা তো ধরছিলাম এটা x + 10y, তো সংখ্যা পেলাম কত 39, তাহলে আমরা বলবো যে উত্তরটা হচ্ছে 39। এভাবে স্থান বিনিময় করা অঙ্ক এখানে অসংখ্য দেওয়া আছে, একই নিয়মে আপনারা দেখতে পারেন। এই যে দেখেন একক স্থানীয় অঙ্ক ধরছে x, দশক স্থানীয় অঙ্ক ধরছে 10 - x, মানে আরেকটা x ধরছে, পরে আমরা ওই যে সংখ্যা লেখবার সময় দশকের সাথে আমরা 10 গুণ করে দিচ্ছি, একই অঙ্ক, ঠিক আছে, একই নিয়মে অঙ্ক এখানে দেওয়া আছে। এগুলো অনেক পুরাতন, এগুলো না দেখলেও চলে। দেখেন এগুলো 2008 সালে, এত বেশি পুরাতন অঙ্কগুলো না দেখলেই চলে, এত বেশি পুরাতন আমাদের দেখার দরকার নাই। আচ্ছা, এই যে দেখেন একটি সংখ্যার একক স্থানীয় মান a, তাহলে একক হচ্ছে গিয়ে a, আর দশকের দশে b, দিলাম দশক b। সংখ্যা কত, তাহলে সংখ্যাটা হবে এককের সাথে 1 গুণ করণ লাগে আর দশকের সাথে 10 গুণ করণ লাগে। সাধারণত আমরা এককের সাথে 1 গুণ দেখাই না, লাগে না, একই তো আসে। দশক হইলে 10 গুণ করতে হবে, শতক হলে 100 গুণ, হাজার হলে 1000 গুণ। তাহলে সংখ্যাটি হইব একক
যেটা এটা লিখবো, এটার সাথে 1 গুণ আর দশকের সাথে 10 গুণ করে যোগ করে দেব। শতক থাকলে শতকে যদি একটা থাকতো শতক সি, তাহলে শতকের সাথে আমরা 100 গুণ করে আমরা যোগ করে দিতাম। এইটা এখানে দেওয়া আছে। স্টেপ 15 দেওয়া আছে অঙ্ক দিয়ে পার্থক্য অথবা সমষ্টি চাইলে। এটা দেশে একই কথা, সমষ্টি থাকাক বা মানে যাই বলুক না কেন। আপনি দেখেন এখানে একটা দেশে 2 অঙ্ক, এই যে আগেরটা এটা এখানে দেওয়া আছে, এটা আমরা যেটা করছিলাম একটু আগে, আবার দেখি এটা 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বের তুলনায় 54 বৃদ্ধি পায়, সংখ্যাটির অঙ্ক দ্বয়ের পার্থক্য কত? তাহলে আমরা দিলাম একটা অঙ্ক দিলাম x আর একটা দিলাম y, তাহলে সংখ্যা কী হবে? সংখ্যা হবে এককের সাথে 1 গুণ আর দশকের সাথে মানে দশক স্থানীয় অঙ্কের সাথে কি 10 গুণ করে আমরা যোগ দিতে হবে মাঝখানে। শতক হইলে 100 গুণ করলাম, তাহলে আমরা মানে সংখ্যাটা পেলাম x + 10y। শেষ, এটা কিন্তু সংখ্যা। এখন বলছে স্থান পরিবর্তন করছে, মানে x গেছে y কাছে, y গেছে x এর কাছে, তাহলে স্থান যদি পরিবর্তন করে x + 10y পাইছিলাম, তাহলে এখন x এর জায়গা দিব y আর 10y এর জায়গা দিব 10x, তাহলে আমরা পাইলাম যে স্থান বিনিময় y + 10x। তাহলে আমরা লিখব যে y + 10x আর আরেকটা সংখ্যা হচ্ছে কি ওই যে x, মানে পূর্বের সংখ্যাটা x + 10y। এখন বলছে পূর্ব অপেক্ষা 54 বৃদ্ধি পায়, তাহলে উপরেরটার মধ্যে আমরা কি করছিলাম মনে আছে? উপরেরটার মধ্যে আমরা করছিলাম আপনার যে যদি খেয়াল করে দেখি যে প্রথম বলছিল অঙ্ক দিয়ে স্থান বিনিময় করে, স্থান বিনিময় করছি করে সমান সমান লেখা পূর্বের যে সংখ্যাটা এটা লেখা এটার সাথে 54 বৃদ্ধি বলছে 54 যোগ করছি। এটাও এভাবে করছে, কিন্তু এরা এটা না করে উল্টা করে দিছে। এরা কি করছে আপনি খেয়াল করে দেখেন, এই যে মাইনাস x + 10y আছে, এই দিক দিয়ে যদি যায় তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে না? প্লাস হয়ে যাবে। মাইনাসটা যদি -x + 10yটা যদি 54 দিকে যায়, 54 দিকে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে দেখেন আগেরটার মতো তো হইতেছে যে স্থান পরিবর্তন করলে, তাহলে স্থান পরিবর্তন করলাম y + 10x, এটা স্থান পরিবর্তন করছে, কয়রা সমান সমান লিখবো। লেখা সংখ্যাটি পূর্ব অপেক্ষা, মানে পূর্বের যে সংখ্যাটা ছিল x + 10y এটা লিখবো, লেখা 54 বৃদ্ধি 54 লিখবো, অর্থাৎ x + 10yটা আমরা এদিকে লিখবো। আর এদিকে লিখলে সমস্যা নেই, প্লাস এদিক দিয়ে আসলো 54 দিকে প্লাস আসলো, এদিক দিয়ে হয়েছে মাইনাস হয়ে একই কথা। এখান থেকে আমরা একটা মানে রাশি পাবো x - y = 6। তো বলছে সংখ্যাটির অঙ্ক দ্বয়ের পার্থক্য কত? তো পার্থক্য তো আমরা বাইর করে দিলাম, পার্থক্য মানে বিয়োগ, এই যে x - y = 6, উত্তর এইটাই। আর ওইটা আমাদের কি দিয়েছিল? আর একটা দিল সমষ্টি দিয়েছিল, মনে আছে? যে উপরে একটা তো পাইছিলাম আমরা x - y = 6, আর একটা বলছিল যে অঙ্ক দুইটা যোগফল 12, পরে একটা লিখছিলাম যোগফল x + y = 12, এরপর একবার যোগ একবার বিয়োগ করলে x মান y মান পাইছি। আর এখানে বলছে যে পার্থক্যটাই দেখাই দিয়ে দিতাম যে আমরা পার্থক্য কত, তো পার্থক্য আমরা দেখাই দিলাম যে দুইটা x - y পার্থক্য হচ্ছে 6, যথেষ্ট। এটাই এখানে দেওয়া আছে। এভাবে মানে এই অঙ্কটাই বেশি আসে পরীক্ষা হলে, ঠিক আছে? এখানে দেখবেন অসংখ্য অঙ্ক এইভাবেই। তারপর একটা অঙ্ক দেখেন 2 অঙ্ক বিশিষ্ট প্রশ্নে গুণ কথাটি উল্লেখ থাকলে, হ্যাঁ একই কথা, গুণ থাকুক বা যাই থাকুক। যেমন দেখেন 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা তার অঙ্ক দিয়ে যোগফলে 6 গুণ, তাহলে আমরা দিলাম একক স্থানীয় অঙ্ক দিলাম x, দশক দিলাম y, তাহলে সংখ্যা হবে কি এককের সাথে 1 গুণ করলে x একে x, আর দশকের সাথে y মানে 10 গুণ করতে হবে y এর সাথে, কারণ আমরা দশক বললে 10 গুণ, শতক বলে 100 গুণ, তাহলে 10y আমরা গুণ করছি, কইরা আমরা যোগ করে দিয়েছি, এটা হচ্ছে সংখ্যাটা। এখন বলছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা তার অঙ্ক দিয়ে যোগফলে 6 গুণ, তাহলে এই যে সংখ্যাটা x + 10y, এই যে দেখুন x + 10yটা লিখলাম, বলছে এই x + 10y এসে যে অঙ্ক যে আছে অঙ্ক দুইটা যোগফলে 6 গুণ, তো অঙ্ক হচ্ছে একটা x একটা y, তাহলে আমরা x আর y এই দুইটা আমরা যোগ করছি, যোগফলের 6 গুণ সামনে 6 দিয়ে দিলাম, তাহলে 6 গুণ x + y মানে যোগফলে 6 গুণ যোগ করে দিলাম, 6 গুণ বলছে 6 গুণ করছি, গুণ করলে কী হবে? ওই যে সংখ্যাটা হবে, যে সংখ্যাটা আমরা হয়েছে x + 10 দিলাম, এখান থেকে আমরা একটা মান রেখে দিলাম এভাবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা সমীকরণ দিয়ে রেখে দিলাম, একটা শর্ত। আর একটা শর্ত বলছে দেখেন সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে, সংখ্যা কোনটা? ওই যে x + 10y, এটা কিন্তু সংখ্যা, এই সংখ্যা থেকে 9 বিয়োগ করলে, তাই আমি দিলাম আরেকটা x + 10y থেকে আমরা 9 বিয়োগ করলাম, 9 বিয়োগ করলে বসে অঙ্ক দুই স্থান বিনিময় করে, তাহলে 9 বিয়োগ কইরা সমান সমান দিলাম, অঙ্ক দুই স্থান বিনিময় করছে, কি বিনিময় করছে? x এর জায়গা y হবে, y এর জায়গা x হবে, তাহলে দেখেন x আসলো একলা, এখন হইব y, আর 10y আসলো 10x হইব। এখান থেকে একটা শর্ত পাইলাম দুইটা, ঠিক আছে? এই যে এই শর্ত দিয়ে আমরা y মান বার করলাম, y = 5, আর ওই উপরে যে 1 নং দিছি আমরা, এই 1 নং এ y মান বসালে x এর মান আমরা পাই যাব, x এর মান হচ্ছে 4, তাহলে y মান 5 আর x এর মান 4। উত্তর চাইছে কি সংখ্যাটির দ্বিগুণ কত? আগে সংখ্যাটা বের করি, সংখ্যা হচ্ছে x + 10y, তাহলে লিখলাম x + 10y দিলাম, কেন x + 10y দিলে সংখ্যাটা হচ্ছে 54, এখন এর দ্বিগুণ 54 এর দ্বিগুণ হচ্ছে 108,
করে দিলে হয়ে গেল। এভাবে অঙ্কটা এখানে যে আছে সবগুলোই একই নিয়মে আপনি যদি খেয়াল করে দেখেন তো একই নিয়মে আপনারা অঙ্কগুলো করতে পারবেন। এখন দেখেন আরেকটা নিয়ম আছে এখানে, স্টেপ 17, যত বড় তত ছোট এ জাতীয় কথা থাকলে কি করবেন? নতুন সংখ্যাটা হবে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যারে 2 দ্বারা ভাগ করবেন। কি বলছে? যত মানে যদি বলে যত বড় বা যত ছোট এরকম কথা, মানে যত বড় কথা উল্লেখ করবে অথবা যত ছোট কথা যদি থাকে তাহলে মানে সংখ্যাটা বার করার নিয়ম হচ্ছে কি আপনার নতুন সংখ্যাটা বাড়িব এইভাবে যে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা 2 দ্বারা ভাগ। যেমন খেয়াল করেন একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট, তাহলে এই যে যত বড় তত ছোট যদি এরকম কথা হয় তাহলে সংখ্যাটা হবে কি প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা ভাগ 2। তাহলে এই যে 650 আর 820 আছে দুইটারে যোগ করে দেন, যোগ করে 2 দ্বারা ভাগ করে দেন তাহলে হয়ে যাবে, ঠিক আছে 735। এই দেখেন শর্টকাট নিয়মটা দিলেই হয়ে যায়। তো এখানে আরও আছে আপনি যদি খেয়াল করে দেখেন এই যে এখানে আছে একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট সংখ্যাটি কত? তাহলে নতুন সংখ্যার নিয়ম কি প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে দেন তাহলে তো হয়ে গেল, এই যে উত্তর হয়ে গেছে। সবগুলো এই নিয়মে হবে, ঠিক আছে। এবার আসি আমরা রোমান পদ্ধতি দেওয়া আছে, যেটা রোমান পদ্ধতি এটাও পরীক্ষা হলে আসে। রোমান পদ্ধতি যেটা রোমান পদ্ধতির ক্ষেত্রে আমরা জানি যে কতগুলো জিনিস আছে আমাদের জানা লাগবে। যেমন আমরা যদি খেয়াল করি একটু এদিকে নিচে দেখি যে 1 রে একটা আই দ্বারা প্রকাশ করে, 2 রে 2টা আই, 3 রে 3টা আই, 4 রে আই বি, 5 রে বি, 6 রে বি আই, 7 রে বি দিয়ে 2টা আই, 8 বি দিয়ে 3টা আই, আর 9 হচ্ছে গিয়ে আই এক্স, 10 হচ্ছে এক্স। এভাবে এক্স একটা আই, এক্স দিয়ে 2টা আই হচ্ছে 12, এক্স দিয়ে 3টা আই, এভাবে হবে। তো পরীক্ষা হলে যেটা আসে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে কি আপনি দেখেন 50টা আমাদের জানতে হবে 50 রে এল দ্বারা প্রকাশ করা হয়, এটা আপনি জানতে হবে। আর 100টা জানতে হবে 100 রে আপনি সি দ্বারা প্রকাশ করে সেঞ্চুরি, ওকে। আর 200 হলে 2টা সি, 300 হলে 3টা সি, এটা মনে রাখতে হবে। 500 রে ডি দ্বারা প্রকাশ করা হয়, এটা আমাদের মনে রাখতে হবে। 1000 রে এম দ্বারা, এম দ্বারা মিলেনিয়ার, যে আমরা মিলেনিয়ার বলি এই এম এরকম এম দ্বারা প্রকাশ করা হয়, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। যে 1000 হচ্ছে গিয়ে এম। তো এইটাই বলতেছে যে বিভিন্ন পরীক্ষা হলে আসে, বেশিরভাগ এগুলোই আসে যেগুলো আমি ডাক দিলাম। এটা 50টা আসে এল, 100 হইলে সি, 500 হইলে ডি, 1000 হইলে এম দ্বারা প্রকাশ করা হয়, এটাই বেশি আসে। বাকিগুলো তেমন আসে না, তবে এগুলো আসে। তো খেয়াল রাখবেন আসে না যে তা নয়, কিন্তু এগুলো আপনার দেখে রাখতে হবে। এগুলো না আসলে যেমন এম দ্বারা কী বোঝায়, এম দ্বারা 1000 বোঝায়, সেটা কম আসে কি, তবে তারপর আপনি দেখে রাখবেন। তো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ দেওয়া আছে এখানে। প্রকারভেদ আমরা যদি খেয়াল করি নিচে যাই, এটা সাধারণত ওই যে আইসিটির মধ্যে দেওয়া থাকে কি, যে আপনি যদি ইন্টারের যে আইসিটি আছে ইন্টারের আইসিটির মধ্যে কিছু দেওয়া থাকে, যেমন ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এটা দেওয়া আছে কি। তো ডেসিমেল হচ্ছে কি আপনি 0 থেকে 9, এই যে 10টা অঙ্ক, এটাকে বলা হয় ডেসিমেল বা দশমিক। বাইনারি হচ্ছে 2টা সংখ্যা, একটা হচ্ছে 0 এবং 1, এতটুকু আমি যতটুকু বলছি এর বেশি আপনার লাগবে না। বাইনারি হচ্ছে 2টা সংখ্যা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। আর অক্টাল সংখ্যা যদি বলে তাহলে 0 থেকে 7 পর্যন্ত, অক্টাল সংখ্যার পদ্ধতির বৃত্ত হইল 8। 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা কয়টা হইলো? 8টা হইলো না। এই 8টাকে বলে 0 থেকে 7 পর্যন্ত, এই 8টা সংখ্যাকে বলে অক্টাল বলা হয়। হেক্সাডেসিমেল আছে, হেক্সাডেসিমেল হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, কয়টা হইলো? 0 থেকে 9 পর্যন্ত 10টা, আর হবে এ বি সি ডি ই এফ, মোট হবে 16টা। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টা, আর এ থেকে এফ পর্যন্ত হচ্ছে 6টা, মোট হলো 16টা। তাহলে ডেসিমেল হচ্ছে 0 থেকে 9 10টা, বাইনারি হচ্ছে 2টা 0 1, অক্টাল হচ্ছে 8টা সংখ্যা 0 থেকে 7, হেক্সাডেসিমেল হচ্ছে 16টা, সেটা হচ্ছে 0 থেকে 9 হচ্ছে 10টা, আর এ থেকে এফ পর্যন্ত 5টা, এটা দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে বেজ দেওয়া আছে, দশমিকের বেজ হচ্ছে আপনার 10, বাইনারি বেজ 2, অক্টাল যেহেতু 8টা এর বেজ হচ্ছে 8, হেক্সাডেসিমেল যেহেতু 16 এর বেজ হচ্ছে 16 দেওয়া আছে। এটা মানে আইসিটির মধ্যে দেওয়া আছে। তো এখানে কিছুটা দেওয়া রাখছে যাতে আপনারা সহজে বুঝতে পারেন, ঠিক আছে। যেমন এখানে কিছু দেওয়া আছে, পদ্ধতি দেওয়া আছে। যেমন দেখেন যে 0 আছে দশমিক, এর বাইনারি 0, অক্টালও 0, হেক্সাও 0, 1 সবগুলো ক্ষেত্রে একই। আর দশমিকে 2 যেটা, মানে দশমিক বলতে আমরা নর্মালি যেটা আমরা সংখ্যা গণনা করি 1 2 3 4 5 6 এটা, তাহলে দশমিকে 2 যেটা, এটা বাইনারি লিখতে গেলে 1 0 লিখতে হয়, অক্টাল হচ্ছে 2, হেক্সাডেসিমেলে 2 হয়। এগুলো আপনি একটু দেখে রাখবেন, এগুলো পরীক্ষা হলে আসে।
ডেসিমেলও দেওয়া আছে, কীভাবে মানে বাইনারি থেকে ডেসিমেলে নিতে হয় সেটা এখানে দেওয়া আছে। তো যেমন দেখা যাচ্ছে যে খেয়াল করে দেখেন 125কে বাইনারি করেন, 125কে বাইনারি করার নিয়ম হচ্ছে কি বাইনারি মানে হচ্ছে 2, এর বৃত্তি হচ্ছে 2, কিন্তু বাইনারির সংখ্যা মানে 0 এবং 1 দুইটা সংখ্যা থাকে, তাই বাইনারিকে 2 দ্বারা প্রকাশ করা হয়, মানে বৃত্তি হচ্ছে 2, 0 এবং 1 এই দুইটাই হচ্ছে বাইনারি সংখ্যা। তাই 2 যেহেতু বাইনারি করতে বললে 125-এ 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে দেখেন 125-এ 2 দ্বারা ভাগ করলে 62, ভাগশেষে 1 থাকে, তাই আমরা সাইডে 1 লিখলাম। 62-রে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 31 হয়, ভাগশেষ থাকে না, তাই 0 লিখলাম। আর 31-রে 2 দ্বারা ভাগ করলে হয় 15, 15 দুগুণে 30, ভাগশেষে 1 থাকে, তাই সাইডে আমরা 1 লিখলাম। 15-রে 2 দ্বারা ভাগ করলে 7 দুগুণে 14, আর ভাগশেষে 1 থাকে, 1 সাইডে লিখলাম। 7-রে ভাগ করলে 3 দ্বারা 3 দুগুণে 6, ভাগশেষ থাকে 1, 3-রে ভাগ করলে 2 1 2 1, আর ভাগশেষ থাকে 1। তাহলে ওই যে ভাগশেষটি থাকলো, বাইনারির নিয়ম হচ্ছে কি আপনার ওই নিচ থেকে আপনি তুলবেন। এই যে নিচের প্রথমে একটা আগে লিখবেন 1 1 1 1 0 1, এটা হবে আপনার বাইনারি নাম্বার। অর্থাৎ বাইনারির নাম্বারটা হচ্ছে এরকমভাবে লেখা হয় যে একটা সংখ্যা দেওয়া থাকলে এটাকে আমরা 2 দ্বারা ভাগ করবো, ভাগশেষটা যেটা থাকবো এটা নিচ থেকে আমরা আগে লিখবো, উপর থেকে না, আগে নিচের সংখ্যাটি আগে লিখবো, তারপর উপর থেকে। এখানে বিকল্প দিয়েছে, এটা আমরা আইসিটির মধ্যে আসছে কি এখানে একটু দেওয়া দিচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন বাইনারি টু ডেসিমেল কীভাবে করতে হয়, এখানে এটাও দেওয়া আছে। এগুলো আসে না, দেখেন কোনো পরীক্ষা আসে নাই, তাই এগুলো মানে এখানে দেওয়া আছে কি বাইনারি থেকে ডেসিমেল। নর্মালি যেগুলো আছে এটা আসে, যেমন আপনি দেখেন এখানে আসছে যেগুলো যে কোনটা মানে হেক্সাডেসিমেল সংখ্যা কোনটা, এটা দেওয়া আছে এরকম কি, কারণ 16 ভিত্তিক সংখ্যা কোনটা, 16 ভিত্তিক হচ্ছে হেক্সাডেসিমেল যেটা এটা। সাধারণত অঙ্ক যেগুলো আছে আমরা আইসিটির মধ্যে পাবো, ওইখানে আমরা আলোচনা করবো। এখানে তেমন আসে না দেখে এখানে দেওয়া আছে, তবু কিছু দেওয়া আছে, বিশ্লেষণ দেওয়া আছে, সামান্য বিশ্লেষণ দেওয়া আছে। তো আপনি শুধু এতটুকু খেয়াল রাখেন যে এদের মূল ভিত্তি কোনটা, হেক্সাডেসিমেল হচ্ছে 16, অক্টাল হচ্ছে 8, এটা আপনি মনে রাখেন। এগুলো হচ্ছে অঙ্ক দেওয়া আছে, এটা আইসিটি অধ্যায় যারা আছে, মানে আইসিটি যারা মানে জব প্রস্তুতির জন্য আমরা জানি একটা আইসিটি বই কিনতে হয়, সেটা MP3 বলেন বা প্রফেসর বলেন, যেটা বলেন আইসিটি, ওই আইসিটি বইয়ের মধ্যে ভালো বিশ্লেষণ দেওয়া আছে। এখানে জাস্ট বেসিক হালকা দেওয়া আছে, কারণ এগুলো থেকে আসে না যেহেতু, তাহলে যেটা আসে সেটা হচ্ছে ওইটা বলে যে হেক্সাডেসিমেলের মৌলিক অঙ্ক কয়টা, 16টা, এরকম অঙ্ক করা নাই, যে চেঞ্জিং করা নাই যে বাইনারি থেকে ডেসিমেল নো, ডেসিমেল থেকে অক্টা নো বা হেক্সাডেসিতে নো, এরকম নাই। তো এখানে দেন। তো এই হলো আমাদের প্রথম অধ্যায় যেটা আমরা শেষ করলাম। প্রথম অধ্যায় আমাদের শেষ হয়েছে এটা। তো আমরা নেক্সটে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এতক্ষণ ধরে আমরা প্রথম অধ্যায় শুধু নিয়ে শেষ করলাম, তো আমরা নেক্সটে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব।